আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কি খবর চান? আমার বউর বাচ্চা হচ্ছে 9 মাস। দু একটা ব্যাকল আছেই। প্রথমের কমেন্টটা কি খবর হয়েছে, পরে সবাই সালাম দিল, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আর প্রথম যে ব্যাকল লাইভে ঢুকছে, হ্যাঁ কি খবর জানতে চাইছে। ভাই আমার বউ হলো 11.5 মাস। বাচ্চা হবে হচ্ছে না আর কি। আর একটু বাড়ায় নেওয়া যায় না? আর একটু বাড়ানো যায় নাকি না? যাই হোক, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেজন্য আরো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। আবারও শুকরিয়া আদায় করছি সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই, আমার প্রাণপ্রিয় গ্রামপুরীর ভাই বোনেরা যারা আছেন, আমার ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন, তারা সকলেই ভালো আছেন। যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আসলে ভালো আছেন বলতে, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বন্যা কবলিত, প্রায় বাংলাদেশের অনেকটা জেলায় পানিবন্দী হয়ে অনেক মানুষ জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। এমন তো অবস্থায় আসলে ভালো থাকার সময় না। যদি আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের বেঁচে থাকার দাবি, প্রাণের দাবি, জাতীয় বেতন স্কেলের জন্য আমরা রাজপথে নেমেছিলাম, তখন কিন্তু বন্যা ছিল না। আমরা নামার পরবর্তী সময়ে বন্যাটা হয়। আমরাও রাষ্ট্রের সম্মান রেখেছি। আমি বলবো একটু আপনারা ধৈর্য নিয়ে লাইভে থাকেন ভাই। আমরা রাষ্ট্রের সম্মান কিন্তু রেখেছি। আমরা শুধু আমাদের মাত্র 6,500 টাকা বেতন, তা দিয়ে আমাদের জীবন চলছে না। আমরা খুব খারাপ অবস্থায়, আমরা দিন পার করতেছি। তো সেইটুকু বর্তমান যিনি সরকার প্রধান, তাকে জানানোর জন্য আমরা রাজপথে নেমেছিলাম। কারণ বিগত বছরগুলোতে বহু আবেদন আমরা করেছি, আবেদন করে আমরা কোনো সুফল পাইনি। তো বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান, তাকে জানানোর জন্যই আমরা রাজপথে নেমেছিলাম। আমাদের জানানো হয়েছে, তারপরও আমাদের জন্য অনেকেই একটু কষ্ট ভোগ করতে হয়েছে। বিশেষ করে ঢাকার রাজপথে যে মানুষগুলো বিভিন্ন জায়গায় চাকরির জন্য গাড়ি যুগে যাতায়াত করতে হয় তাদেরকে, পাশাপাশি স্কুল কলেজের ছেলে মেয়ে তাদেরকে, রোগী যারা আছে তারা একটু ভোগান্তিতে পড়েছে আমাদের জন্য। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী সকলের। আমরা সকলের উৎসাহ ভালোবাসা পেয়েছি, আমরা পেয়েছি। আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, শুধুমাত্র তার আশ্বাসে আমরা কিন্তু আমাদের স্থানীয় সরকার সচিব মহোদয়, আমাদের স্থানীয় সরকারের যিনি বর্তমানে মন্ত্রীর দায়িত্বে আছে,
উপদেষ্টা বর্তমানে বলা হয়, আমরা কিন্তু তার কাছেও আমরা যাইনি, সেও আমাদেরকে এসে বলা লাগেনি। যখন আমাদের স্থানীয় সরকার সচিব মহোদয় আমাকে বলেছে যে লাল মিয়া, আমি তোমাদের বিষয়গুলো দেখতেছি, তোমরা আমাকে একটা কথা দিতে হবে। বললাম বলেন স্যার। লাল মিয়া, আমি দেখতে চাই 0.5 ঘন্টার ভিতরে তুমি তোমার লোকজন নিয়ে সব চলে যাবে, বাকি তোমাদের বিষয়গুলো আমি দেখব। আমি ধন্যবাদ জানাচ্ছি 47,000 গ্রাম পুলিশের মধ্যে যে সকল ভাই বোনেরা ঢাকাতে এসেছিলেন তাদেরকে। তারা অনেকটাই সুশৃঙ্খলের পরিচয় কিন্তু আপনারা দিয়েছেন। অন্যদের মতো রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছি। আমাদের ভিতরে মানবতা ছিল যে আমরা আসলে, আমি একদিকে অধিকার আদায়ের জন্য যুদ্ধ করতেছি, একজন যোদ্ধার মনের ভিতরে অবশ্যই প্রথম যেটা থাকা উচিত সেটা হচ্ছে মানবতা। একজন যোদ্ধার ভিতরে যদি মানবতা না থাকে তাহলে সে সৈনিক হতে পারে না। সার্বিক দিক বিবেচনা করে একজন যোদ্ধাকে যুদ্ধ পরিচালনা করতে হয়। একজন নেতার একটা ভুল সিদ্ধান্তে সেই নেতৃত্বদানকারী ব্যক্তির সাথে যাদের ভাগ্য জড়িত প্রত্যেকের ভাগ্য কিন্তু মাটি চাপা পড়ে যায়। সেই জন্য নেতৃত্ব ভেবে চিনতে ঠান্ডা মাথায় নেতৃত্ব দিতে হয়। আমরা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যদিও বিগত সরকার আমলে আমাদেরকে মর্যাদা দেয়নি, আমাদেরকে আমাদের মাঝে বেতন বৈষম্য জন্ম দিয়েছিল। তারা আমাদের বেঁচে থাকার মতো কোনো কিছুই তাদের কাছ থেকে আমরা পাইনি। সেই কারণেই তো আমরা রাজপথে নেমেছিলাম। কিন্তু আমরা সবসময় মাথায় রেখেছি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যে আমরা একটি বাহিনীর সদস্য। আসলে ভাত খেতে গেলে ভাত পরে 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষই এক মনোভাবের হয় না। 2-1 জনের মনোভাব সেখানে অন্যরকম থাকে, নানান রকম মনোভাবের মানুষ থাকে যখন হাজারে পরিণত হয় সেখানে। তারপর আমি যে ভলেন্টিয়ারদেরকে এখানে দায়িত্ব দিয়েছিলাম, তারা তাদের দায়িত্বশীল হয়ে পালন করেছে। সর্বোপরি আমরা 2-4 জন সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা যে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, শুধু কর্মচারী না, প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু অনেকেই। আমরা বাহিনীর সদস্য, আমাদের আলাদা একটু দায়িত্ব আছে, বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তা। আল্লাহর অশেষ রহমতে আমরা সেটুকু করতে পেরেছি। গতকালকে আনসারেরা ঢাকাতে আন্দোলন করেছে। আমি শুরুতে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কি করে পারলো তারা? মার মুখী হতে তারা কি করে পারলো? এটা কোনো সভ্য জাতির কাজ হতে পারে না, এটা কোনো বাহিনীর কাজ হতে পারে না। বাহিনী প্রয়োজনে মার খাবে, কিন্তু মারতে পারবে না। কারণ কাকে মারবে? জনগণকে। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই বাহিনী। রাষ্ট্রের জনগণের টাকা দিয়েই বাহিনীর সদস্যদের বেতন, সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়। যাদের বেতন আপনি খাচ্ছেন, যাদের বেতনে আপনি আপনার পরিজন নিয়ে বেঁচে আছেন, তাদেরকে মারবেন, এটা কোনো বাহিনীর দ্বারা এই কাজটা এটা মেনে নেওয়া যায় না। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি। এটা একটা ন্যাক্কারজনক কাজ কিন্তু তারা করেছে। আরো বিশেষ করে যাদের জন্য আজকে আমরা রাজপথে নামতে সাহস পেয়েছি, রাজপথে আমাদের অধিকার আদায়ের জন্য স্লোগান দিতে সাহস পেয়েছি, তারা হচ্ছে ছাত্র সমাজ। তাদের কারণেই এই দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয়বার মানুষ অধিকার ফিরে পেতে যাচ্ছে। দ্বিতীয়বার মানুষ তার মনের কথাগুলো রাজপথে দাঁড়িয়ে প্রকাশ করার সুযোগ পাচ্ছে এই ছাত্রদের জন্যই। হ্যাঁ বলবো, হাসনাত আব্দুল্লাহ, যদিও এরা আমার বয়সে ছোট, হয়তো বা ছেলের বয়সী হবে।
এদের জন্যই কিন্তু আজকে আমরা রাজপথে দাঁড়িয়ে বুক ফুলে আমাদের মনের ভাবগুলো আমরা প্রকাশ করতে পারছি। আজকে সেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু করুণ অবস্থা, সে কিন্তু মেডিকেলের বেডে মৃত্যুর শয্যায় লড়ছে। ছি, নেক্কারজনক একটা ঘটনা এই আনসার সদস্যরা ঘটালো। নেক্কারজনক, লজ্জা, এটা এই দেশের লজ্জা, এই জাতির লজ্জা। আর যাদের জন্য আমরা আমাদের অধিকার ফিরে পাবার পথে, আমাদের অধিকারের জন্য আমরা রাস্তায় দাঁড়াতে পারছি, আমাদের মনের কথাগুলো আমরা সকলকে বলতে পারছি, সেই তাদেরকেই কয়েকদিনের মাথায়, 1 মাসও হয় নাই, সেই তাদের উপর বর্বরতা, নির্মমভাবে তাদের উপর হামলা। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই দেশকে, আসলে তারা তো অধিকার আদায় করতে আসেনি, তারা দেশটাকে অশান্ত করতে এসেছে। মাত্র 10-15 দিন আগে তাদের গ্যাজেট দিয়েছে, আমরা কিন্তু আমাদের গ্যাজেট দেয়নি। আমরা বিশ্বাস করি যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা কোরআন শপথ করে কিন্তু এখানে দায়িত্বে এসেছে, কোরআনকে শপথ করে। তারা মিথ্যা বলবে না, তাদের প্রত্যেকটা কথা মূল্যবান। তাদের কথাগুলোই বইয়ের কথা, তাদের কথাগুলোই পরবর্তীতে সংবিধান হবে। তাহলে তারা মিথ্যা কথা বলবে না। যে সেই তারা যখন আমাদেরকে আশ্বস্ত করেছে, তখন কিন্তু আমরা আর ঢাকায় আমরা একটা মিনিটও আমরা থাকিনি, আমরা চলে গিয়েছি। যাক, আমরা তাদেরকে সম্মান দিয়েছি, তাদের জায়গা থেকে তারা আমাদেরকে ভালোবাসা দিয়েছে, রাষ্ট্র আমাদেরকে ভালোবাসা দিয়েছে, আমরা রাষ্ট্রকে সম্মান করেছি। আমরা সম্মানের সাথে আমাদের আন্দোলন শেষ করে আমরা বাড়ি ফিরে যেতে পেরেছি। এখানে আমাদের কোনো গ্রাম পুলিশ হতাহত হয়নি, আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি করিনি, আমাদের দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি। আমরা রাষ্ট্রের সম্মান আশা করি রাখতে পেরেছি। যেখানে তাদের জাতীয়করণের গ্যাজেট হয়েছে, তাদের দপ্তরের যিনি প্রধান উপদেষ্টা, তাদের দপ্তরের যিনি উপদেষ্টা, তিনি স্বয়ং নিজে তাদেরকে মিডিয়ার সামনে এসে তাদের সকল দাবি দেওয়া মেনে নিয়েছে। সেক্ষেত্রে 10-12 দিন 15 দিন পরেই তারা আবারও কিসের জন্য ঢাকা আসলো, কেন ঢাকা আসলো, এটার ব্যাখ্যা কি তারা দিতে পারবে? একটা গ্যাজেট হইলে সেই গ্যাজেটটা বাস্তবায়ন করতে গেলে তারা শিক্ষিত না হলে তারা কেন জাতীয়করণ দাবি করলো? যদি তারা শিক্ষিত না হয়, সেই গ্যাজেটটাকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট ছাড় করাতে হবে, অর্থ মন্ত্রণালয়ের বাজেট পেশ করতে হবে, সেখান থেকে বাজেট ছাড় করাতে হবে। তারপরে না বেতনের বিষয়, 4টা আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের ব্যবস্থা করতে হবে, সকল মন্ত্রণালয় সম্মিলিতভাবে সম্মতি জ্ঞাপন করার পরে আমরা বেতন পাব। তার জন্য অনায়াসে 6 মাস বছর চলে যাবে, অনায়াসে। আর রাষ্ট্রের এখন ক্লান্তি লগ্ন, রাষ্ট্রের কিন্তু এখন ক্লান্তি লগ্ন। রাষ্ট্রটাকে একটু ঘুরে দাঁড়াতে দিতে হবে। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি প্রত্যেকটা সেক্টর হিসাব কিতাব তার মাথায় সে নেবে, তারপরে না সে সকলের দাবিগুলো পূরণ করবে। এতে করে অনায়াসে 6 মাস বছর লাগবে। তো যেখানে গ্যাজেট হইলো সেখানে মাত্র 10-15 দিনের মধ্যে আবারও তারা ঢাকা আসলো। কেন আসলো সেটা আসলে আমি বুঝি না। আপনারা জানেন কিনা আমি জানি না, সেটা আমার মাথায় ধরতেছে না যে কেন তারা ঢাকা আসলো। তো আমি আবারও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এবার বলতে চাচ্ছি যে বন্যা কবলিত যে এলাকায় গ্রাম পুলিশ সদস্যরা আছে, তারা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবেন। পানি নেমে গেলেই একদিক থেকে পানি কমতে থাকবে, পানি নেমে যাবে, আরেক দিক দিয়ে ডায়রিয়ার প্রবণতা বাড়বে, পানি দূষিত হয়ে যাবে, ডায়রিয়ার প্রবণতা বাড়বে, বিশুদ্ধ পানির অভাব হবে। সেক্ষেত্রে আমার 47,000 প্রান্তীয় গ্রাম পুলিশ বায়ু বোনেরা যারা সেই সব বন্যা কবলিত এলাকায় দায়িত্বে আছেন, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে
আপনারা যে ইউনিয়নে আপনাদের সরকারি সরকারি ডাক্তারের ব্যবস্থা আছে, থানা লেভেলে উপজেলা লেভেলে আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আপনারা সেখানে যোগাযোগ করবেন। যোগাযোগ করে সেখান থেকে সরকারি ট্যাবলেট নিয়ে ঔষধ নিয়ে এই ওষুধগুলো আপনারা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বগুলো 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বহন করবেন। যেখানে বন্যা শুধুমাত্র সেখানে আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির কিছু সদস্য আমরা 2-1 দিনের মধ্যেই, আমাদের যাওয়ার কথা ছিল আমরা যেতে পারিনি, 2-1 দিনের মধ্যে আমরা সেই এলাকায় গিয়ে চেষ্টা করব বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর। আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা আমরা করতে পারি আমরা করব ইনশাল্লাহ। সেই সাথে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আরেকটি বিষয় অবগত করতে চাই। লাইভ যারা ধৈর্য নিয়ে শুনবেন তারা থাকবেন, শেয়ার করবেন। যেহেতু ঢাকাতে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের ডাকটি আমি লাল মিয়া দিয়েছিলাম, আমার ডাকে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সাড়া দিয়েছিলেন, আপনারা ঢাকায় এসেছিলেন। আপনারা ঢাকা থেকে গর্বের সাথে সুনামের সাথে আপনারা বাড়ি গিয়েছেন। এখন এই গর্বটা সুনামটা যাতে করে রাষ্ট্রের কাছে আমি রাখতে পারি থাকে, আমি বলা ছাড়া একজন ব্যক্তি আপনারা ঢাকায় আসবেন না পোশাক পরে। আপনার ব্যক্তিগত কাজে যদি আসেন সেটা আলাদা ব্যাপার, সাংগঠনিক কাজে আমি লাল মিয়া বলা ছাড়া আপনারা আসবেন না দয়া করে, যদি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর মঙ্গল চান। হ্যাঁ ভাই, রাইট বলেছেন, দেখতে যাওয়া উচিত। একদম কমেন্ট করছে 1,000 টাকা কি লিখছে, আমি এখন কারো কমেন্ট দেখতেছি। আমরা যাব ভাই, যাব, আল্লাহ ঠিক আছে ভাই, ওকে লাল ভাই, আমরা আশা করি বিষয়টা বলবেন লাল ভাই, আশা করি। যাই হোক, যদি মনে করেন, আপনারা যদি মনে করেন যে লাল মিয়া ভাইয়ের দ্বারা সম্ভব ভাগ্য পরিবর্তন 47,000 গ্রাম পুলিশের, তাহলে আমার বাহিরে একজন গ্রাম পুলিশ সদস্য যদি ঢাকা আসেন, যদি কোনো গ্রাম পুলিশ সদস্যর কারণে 47,000 গ্রাম পুলিশের ভাগ্যের বিন্দু পরিমাণের ক্ষতি বা বিঘ্ন ঘটে, তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে না। এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি কিন্তু তার প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেবে, আইনি প্রক্রিয়াও নেবে, এবং তাকে আমরা সামনাসামনিও ধরব। আজকে আচ্ছা, আমি ভুলে যাই, কিন্তু তোমরা কিন্তু সাইড টকিং এর কারণে কিন্তু আমি কথা ভুলে যাই। আজকে মামলা করার কথা ছিল, আপনারা সকলেই জানেন যে গতকালকে আমাদেরকে হুমকি দিয়েছে। আপনাকে মারা হুমকি দিয়েছে, কেউ তো ঘরে বসে থাকবে না, সবাই আসবে আপনাকে দেখতে। উত্তরটা দিয়ে দেন। আচ্ছা, কৃষ্ণ একটা কমেন্ট করেছে, কৃষ্ণের কমেন্টের উত্তর আমি পরে দিচ্ছি। আমি কমেন্টের উত্তরটা পরে দিচ্ছি। আজকে আমি থানায় গিয়েছিলাম জিটি এন্ট্রি করার জন্য, কিন্তু আমাদের মধ্যে যারা বয়স্ক সিনিয়র ব্যক্তিত্ব আছেন অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে লাল মিয়া ভাই তারাও গ্রাম পুলিশ সদস্য, কমান্ডার মোস্তফা কামাল 2 চাকরি করে, এই বিষয়ে লিখিত আবেদন জমা দেওয়ার কথা ছিল, জমা দিলেই তার চাকরি থাকবে না। এই ব্যাপারেও আমাকে সকলে অনুরোধ করেছে যে ভাই আমরা সকলেই মানুষ, আপনার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক এটা আমরা চাই না। আপনার গায়ের চামড়াটা একটু মোটা করেন, আপনাকে কেউ যদি শালা বলে আপনি দুলাভাই বলবেন, এটা অনুরোধ। সকলে কিন্তু আমার হাতে পায়ে ধরে আমাকে থামাইয়েছে যে আপনাকে কেউ শালা বললে আপনি দুলাভাই বলবেন, আপনাকে কেউ মারলে আপনি বসে বসে মার খাবেন, কিন্তু আপনি কোনো উত্তর দিতে পারবেন না, আপনি মারতে পারবেন না, এটা আপনার ধর্ম হবে। অনেককে আমাকে থামিয়েছে, থামানোর কারণে
ভাই আমি ওই হাসনাত আব্দুল্লাহকে দেখতে যাবেন, আমি বিষয়টা আপনার কমেন্টের উত্তরটা দিচ্ছি ভাই। দাও খাইবেন একটু সুন্দর। আমি আপনাদের কমেন্টের উত্তরটা দেব ভাই। সেক্ষেত্রে মামলাটা সেই কারণে তাদের বিরুদ্ধে আমি করতে পারিনি, অনেকের অনুরোধে আমি ফিরে এসেছি। কিন্তু আপনাদের কিন্তু এর বিচার করতে হবে আপনাদের। আমি ফিরে এসেছি, কিন্তু তাদেরকে এখনো সময় আছে, থামতে বলুন, থামতে বলুন, এখনো সময় আছে, থামতে বলুন। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের পথে তারা যেন বাধা হয়ে না দাঁড়ায়। আমি বিশ্বাস করি রাষ্ট্র গ্রাম পুলিশের যে সম্মান, সেই সম্মান গ্রাম পুলিশকে রাষ্ট্র দেবে। তার জন্য একটু সময়ের দরকার আছে, একটু ধৈর্যের দরকার আছে। সেই পর্যন্ত আপনারা সকলেই ধৈর্য নিয়ে থাকবেন, একটা লোকও ধৈর্যহীন হবেন না। আমি আবারও বলছি, আমার অনুমতি ব্যতীত যদি গ্রাম পুলিশের কোনো কেউ ডাকাতে দেয়, কেউ আসেন, তার জন্য যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু সেই দায় তার। আমার এখানে 9 জন সমন্বয়কারী কিন্তু আছে, আমি সহ 8 জন আরো। আমি এখানেই 3 জন উপস্থিত আছে আমার। আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি, আমার রুমে 3 জন এই মুহূর্তে উপস্থিত আছে, আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি। যে আমি যে কথাটা বললাম, যে আমার কথা ছাড়া একজন ব্যক্তি যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু তাকে আমি ছেড়ে দেব না। আমি ভাই যে নাইম হোসেন, আমি ভাইয়ের সাথে একমত। আমরা এখন আপাতত কাউরে ঢাকা ডাকবো না, এবং ঢাকা কারোর আসার দরকার নাই। আমি একমত। লাল ভাই এবং আমি মোহাম্মদ ইমরান হোসেন সমন্বয়ক। লাল ভাই, নাইম ভাই যেটা বলছে আমরা সকলে একমত, আমরা সবাই এক জায়গায় আছি। পরিচয় দাও। আমি মোহাম্মদ সুমন। লাল ভাই যেটা বলছে আমি তার সাথে একমত। কথা বললে গোটা মারা দাও। তো যাই হোক, 9 জন সমন্বয়কারীর এখানে উপস্থিত আছে 4 জন একমত। আর সেটা আমার বাইরে কথা বলবো না, একমত। আর মোস্তফা, সোনিয়া, মেহেদি, এরাও আমার কথার উপরে কথা বলবে না। আমি যাকে নিয়ে সংকোচ বোধ করতেছি, কৃষ্ণ কিন্তু কিছুক্ষণ আগে একটি কমেন্ট করেছে, আমার সঙ্গে 100 জন আসবে লাল ভাইকে দেখতে। কৃষ্ণ এইমাত্র কমেন্ট করলো, তার সঙ্গে 100 জন আসবে লাল ভাইকে দেখতে। ভাই আমি বাংলাদেশের প্রেসিডেন্ট না, কিন্তু আমি কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট না, আমেরিকারও প্রেসিডেন্ট না। আমি সাধারণ একজন গ্রাম পুলিশ সদস্য, প্রজাতন্ত্রের একজন চাকর। ভাগ্য পরিবর্তনের জন্য জাস্ট যুদ্ধ করেছি। আমাদের যুদ্ধটা যৌক্তিক, সেটা আমরা ন্যায় পথে থেকে করেছি। আমরা অন্যায় কোনো কিছু করিনি। আমরা রাষ্ট্রের মঙ্গল কামনা করি। আমাকে দেখার মতো কোনো কিছু না এখানে। যদি আমাকে মেরে ফেলে, যদি সত্যিই আমাকে মেরে ফেলে, আমার ঘরে কাফনের কাপড় কেনা আছে। আমার ঘরে, আপনারা সেটা পূর্বে দেখেছেন যে আমার ঘরে আমার কাফনের কাপড় কেনা আছে। সেটা নিয়েই, মাথায় নিয়েই আমি কিন্তু প্রত্যেক কাজে আমি যুদ্ধ করি। আমি এই মুহূর্তে কৃষ্ণকে নিয়ে সমস্যায় আছি। এককভাবে বরাবরই কৃষ্ণ সিদ্ধান্ত দিয়ে যায়, এককভাবে। আমি যেখানে বারবার ঢাকাতে গ্রাম পুলিশ সদস্যদেরকে আসতে নিষেধ করতেছি, সেখানে কৃষ্ণ 47,000 গ্রাম পুলিশ বাহিনীকে এই ঢাকাতে আসার আহ্বান করা, এটা কতটা যৌক্তিক? বুঝিনি। ও, রিন্টু ভাইয়ের বউ মনে হয় কমেন্ট করেছেন, আমি চিনি না, অনেকেই চিনে যে রিন্টু কই। রিন্টু আসলে রিন্টু আছে আবার অন্য জায়গায়। আমরা এক হোটেলে, এখানে তো জায়গা পাওয়াটা মুশকিল, আমরা এক হোটেলে নেই, বিভিন্ন হোটেলে আছি। রিন্টুর মোবাইলে চার্জ নেই, রিন্টু ভাইলো তার হোটেলে চলে গেছে। টেনশন করবেন না, বন্ধুর বাসায় গেছে, টেনশন করবেন না, আপনারা কেউ টেনশন করবেন না। কথা বলে আমার যাই হোক, যে কৃষ্ণর বিষয়টা এই এককভাবে বারংবারই তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন, আমি কিন্তু তাকে এক বাক্যে ক্ষমা করে দিয়েছি, সেটা গতকালকের আগের দিন। এরপর থেকে কৃষ্ণকে নিয়ে কিন্তু আমি কোনো মন্তব্য বলেন, পোস্ট বলেন, কোনো কিছুই কিন্তু আমি করিনি। কিন্তু
সে বারবারই এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। এখানে আমরা 9 জন সমন্বয়কারী, তাকে আপনারা জিজ্ঞাসা করেন, তাকে আমি ফোন দিলে সে ফোন ধরে না। আপনার যদি কিছু হয় আমরা ঘরে বসে থাকবো না ভাই। ভাই আমার হইলে পরে আপনারা ঘরে বসে থাকেন না কৃষ্ণ সাহেব। যদি আমার কোনো কিছু হয় তখন আপনারা আমার দায়িত্বটা নিয়েন, কিন্তু এখনই আপনারা যদি আমার দায়িত্ব নেন, আপনারা ডাক দেন ডাকায়, এটা তো আমার দায়িত্বটা আপনি নিতেছেন। আমি না বলতেছি, আপনি দায়িত্ব নিয়ে গ্রাম পুলিশ টাকা ডাকতেছেন, তাহলে আপনি আমার দায়িত্ব নিয়ে যাচ্ছেন। আমি আবারও বলতেছি, দেশে যে আনসাররা যে জঘন্যতম একটি ঘটনা জন্ম এই দেশে দিয়েছে, একটা ইতিহাস করেছে আনসাররা, নেককার ইতিহাস। মানুষ ভালো ইতিহাস করে, আর তারা নেককার একটা ইতিহাস করলো। আমি সেই নেককার ইতিহাসের নায়ক হতে চাই না। আমি যেখানে না করতেছি, আমার একটা লোক আমার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, যে কজন সমন্বয়কারী আছে। এখন তুমি এই লোকগুলোর টাকা, তুমি আমার সাথে একবারও তুমি ফোন করোনি, সমন্বয়কারী হিসেবে তো তোমার আমার সাথে ফোনে যোগাযোগ রাখা এটা পসিবল নাকি? যোগাযোগ রাখার কথা। আমি ফোন দিই তোমাকে, তুমি আমার ফোন ধরো না। তোমাকে আমি শতবার ফোন দিয়েছি এই কয়দিনে, তোমাকে আমি 100বারের বেশি ফোন দিয়েছি, 100বারের বেশি ফোন দিয়েছি। তুমি আমার ফোন কি করো? রিসিভ করো না, ধরো না। গেল, তুমি নিজে পর্যন্ত আমার বলতে পারবা না একবার তুমি আমাকে ফোন দিয়েছো। আমার অন্যান্য লোকজনদেরকে দিয়েও, অন্যান্য সমন্বয়কারীকে দিয়ে তোমার কাছে ফোন দিয়েছি, তুমি তাদের ফোনও রিসিভ করো না। তাহলে তুমি এককভাবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সিদ্ধান্ত দিয়ে যাচ্ছ। ভাই এখনো বলি সময় আছে, তুমি আসো, তোমাকে আমি প্রধানের দায়িত্ব দিয়ে দিই, তোমার যোগ্যতা আছে, তুমি প্রধানের দায়িত্ব পালন করতে পারবে। তাহলে তখন তুমি তোমার মনের মতো করে তুমি চালাতে পারবে, যখন যেটা তোমার মন চায়। যে আমি তো বলতেছি, একটা সমন্বয়কারীও আমার কথার বাইরে কথা বলতে পারবেন না। এখন তুমি যদি প্রধান সমন্বয়কারী হও, তখন তুমি এইভাবে বলতে পারবে, তখন আমি সহ আমার সবগুলো সমন্বয়কারী তোমার কথা মানবো আমরা, কারণ এটাই নিয়ম। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমার একটি ভাই লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ ভাইকে, আসলে ওরা আমাদের ছেলের বয়স, বাবা বলি ভাই বলি, আসলে দেখতে যাওয়া আমাদের উচিত, কর্তব্য, দায়িত্ব। ছাত্ররা ব্লক এখন হাসপাতালে তার কাছে পৌঁছানোটা আসলে এত সহজ না। আপনারা হয়তো বা অনেক কিছুই করে বসে বলেন, কিন্তু করাটা অনেকটাই। একজন কইছে কৃষ্ণকে আপনি কথা বলুন নাই, জনগণের পর কৃষ্ণকে ছেড়ে দিন, আমরা দেখতেছি। যাই হোক ভাই, কৃষ্ণের ব্যাপারে আমি আর কথা বলবো না। আমি আপনাদের কথা দিলাম, আমি কিন্তু এই 2 দিনই চুপ ছিলাম। কৃষ্ণর ব্যাপারে আমি আমার 9 জনকে বলে দিয়েছি গতকালকে সকালবেলা। আমি তোমরা কৃষ্ণর কোনো পোস্টে তোমরা আমার যে 9 জন সমন্বয়কারী আছো, তারা একজন কমেন্ট করবা না। ভালো করার দরকার নেই, খারাপও করার দরকার নেই, তাকে তার মতো চলতে দাও, আমি বলে দিয়েছি। তো আমিও দেখেছেন যে আজকে কিন্তু 2 দিন পরে আবার বললাম, এই কমেন্ট করার কারণে বললাম, তাছাড়া বলতাম না, কমেন্ট করার কারণে বললাম। এত বেশি ভালোবাসা, যে বেশি ভালোবাসে, মারছে যে বেশি ভালোবাসে, সে কিন্তু মারার জন্য বাসে। একটা প্রবাদে আছে, যারা আমার সাথে আমার পাশে থেকে যুদ্ধ করতেছে, এই লোকগুলো আমার সাথে বসে থেকে, আমার পাশে থেকে এরা যুদ্ধ করতেছে। আর তোমার ভালোবাসা তুমি বাড়িতে বসে থেকে দেখাইতেছো, আর এই লোকগুলো আমার সাথে থেকে ভালোবাসা দেখাইতে। এর চেয়ে যদি তুমি, এদের চেয়েও যদি তুমি আমাকে বেশি ভালোবাসো, তাহলে তুমি আমার মা না, তুমি আমার মাসি, তুমি আমার মাসিমা, তুমি বাড়ি থেকেই দেশ স্বাধীন করবা। তো যাই হোক, তোমার উচিত ছিল ঢাকাতে আসা, তোমার উচিত ছিল আমার ফোনগুলো রিসিভ করা, তোমার উচিত ছিল আমার সাথে কথা বলে তোমার পোস্টগুলো করা, সাংগঠনিক পোস্টগুলো করা। তোমার ব্যক্তিগত পোস্ট করো, কোনো সমস্যা নাই, কিন্তু সাংগঠনিক যে কোনো পোস্টগুলো আমার সাথে তোমার যুক্তি করে করা উচিত ছিল। যাই হোক, আমি তোমার যুদ্ধ প্রথম থেকে করছে, তখন কিন্তু কোনো লোক ছিল না ভাই। তুমি তো 3 দিনের বৈরাগী, আর আমাকে তুমি তো 3 দিনের বৈরাগী। এই যে ছেলেগুলো বসা দেখছো, এগুলো 3 দিনের বৈরাগী না। 21 তুমি প্রথম থেকে, আমি কয় সাল থেকে যুদ্ধ করি তুমি জানো? তুমি জানো আমার গ্রাম পুলিশের যুদ্ধ কয় সাল থেকে? তোমার চাকরি কয় সাল একটু বলবা? আর তুমি আমার প্রথম থেকে কই থেকে থাকবা? তুমি প্রথম থেকে তুমি অতিরিক্ত কথা বলো, তুমি অতিরিক্ত বলো, অতিরিক্ত বেশি বুঝো, অতিরিক্ত বলো। আমার এগুলা রে, আমি গাল পয়সা থাপড়াইলো, এগুলো একটা কথা বলবো না। তুমি জানো তুমি চরম একটা বাদক। তোমার কথা বললো, তুমি তোমার কথা এগুলার প্রত্যেকটা আমি গাল পয়সা থাপড়াইলো, এগুলো আমার সামনে এগুলো কথা বলবে না। কিন্তু তুমি কি করো? তোমাকে মুখ দিয়ে আমি একটা কথা বললে সাথে সাথে তুমি সেটার প্রতিবাদ করো। তোমাকে আমি সুন্দরভাবেই বললাম, তুমি সাথে সাথে এই যে কমেন্টের মাধ্যমে সেটার প্রতিবাদ করিয়া বসলাম।
আর আর অন্যদেরকে তুমি ডিনাই করলা, তুমি তাদেরকে কি করলা, ছোট করলা। তুমি মস্ত বড়, তারা তারা 2 দিনের, তুমি তাদেরকে চিনো, তারা 2 দিনের, তুমি জানো তুমি কি, আমি এটা বলতে পারি। কিন্তু এখানে আমি সকলকে আমার বুকে টেনে নিছি। কিন্তু তোমার আসলে তোমার এইগুলো খারাপ, তোমার ভাবগুলো খারাপ, মূর্তিগুলো খারাপ, তুমি নিজেকে অনেক বড় ভাবো। বাদ দেওয়ার বিষয় দেন আমরা যাই বাদ দিব ভাই, আর ওর বিষয়ে আমি কানে ধরে তো বাগারম, ওর বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। কিন্তু আজকে একটু কথা আমার বলতে দেব, তোমাদের ইনসাল্ট করতেছে কে আমার কাছে, কে আমার কতদিন আছে এগুলো তো আমি জানি। ও আমাদের চিনবে কেমন? আমি জানি। আমি তোমাকেও বারবার তোমার নামে যত কমপ্লেন যতজন দিয়েছে, তোমাকে আমি সুন্দরভাবে বুঝেছি, কৃষ্ণ তুমি এটা করো না। তোমার জন্য আমি অনেক অপমান অপদস্থ অনেকের কাছে হয়েছি। তোমাকে কি আমি খারাপ, তোমাকে কোনো সময় কোনো কিছু বলেছি? অথচ এদেরকে প্রত্যেককে আমি থাপড়াতে যাই। এরা তো তোমার মতো ফুলে না, এরা তো তোমার মতো কোনো কিছু করে না, এরা তো তোমার মতো সাথে সাথে ফেসবুকে এসে আমার বিরুদ্ধে বলে না। তো যাই হোক, একটা কৃষ্ণর কারণে এই গ্রাম পুলিশের মধ্যে অনেকটাই, তুমি যদি ভাই সাংগঠনিক হতে পারো, যে সংগঠনের একটা নিয়ম আছে, তুমি যদি সাংগঠনিক হতে পারো তোমার সাদরে গ্রহণ করব, তুমি চলে আসো। আর যদি ভাই তুমি সাংগঠনিক না হতে পারো, তোমার পাও ধরে আমি মাপ চাই, তুমি ভাই ভালো, আমি খারাপ, আমরা সবাই খারাপ, আমরা 9 জনই খারাপ। তুমি ভালো, তুমি ভাই ভালোর জায়গায় থাকো, আমাদের খারাপের সাথে তোমার মেশার দরকার নাই। আর যদি কথা দিতে পারো যে সাংগঠনিক হবো, সংগঠনের প্রধান সে যদি আমার গালে থাপ প্রায়, তাও আমি কোনো প্রতিবাদ সংগঠনের বিষয়ে করব না। আমার ভুল পাইলে সে শাসন করতে পারে, সেটা আমি ফেসবুকে যে কান্না করব না, সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। একজন লেখছে ভাই কৃষ্ণর নাম্বার আছে 31, ও যদি পাশে না থাকে ওরকম 1000টা কৃষ্ণ জন্ম নেবে পাশে। যাই ধন্যবাদ। আমি জানি যে 47,000 গ্রাম পুলিশ আসলে কার মুখের দিকে তাকিয়ে আছেন জানি। আমি শেষ কথাটা বলবো না, আর কারোটাই দরকার নাই। আমি কাউকে এখন কৃষ্ণর কিছু কমেন্টের কারণে আমার আবারও ক্ষিপ্ত করলো আমাকে। আমি তো অপেক্ষায় ছিলাম যে ও ঢাকা আসবে, যত কিছুই হয়েছে ও ঢাকা আসবে। ঢাকা আসলে ও ভালো জানে যে আমার অনেক রাগ, আবার আমার মনের ভিতরে অনেক ভালোবাসা। আমার সামনে আসলে আমি আর কিছু বলতে পারি না, অনেক রাগ। যখন আমি রাগ করি তখন ফেসবুক লাইভে এসে মনে হয় ওরা একেবারে কি জানি করবো, কিন্তু আমার সামনাসামনি আসলে আমার আর কোনো কিছু থাকে না। আমি অপেক্ষায় ছিলাম ও আসবে, কিন্তু আসলে ও ওই দূরে বসে এক ফেসবুক আছে, ওর এক বন্দুক আছে, সেটাও ব্যবহার করতেছে, তাই এটা ওর ব্যাপার। তো আমি শেষ যে কথাটা বলবো, যদি আমার প্রতি আস্থা থাকে আপনাদের, আবারও শেষমেশ বলতেছি, যদি আমার প্রতি আপনাদের আস্থা বিশ্বাস থাকে, আর আমার বিশ্বাস আছে সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, আমার স্যারদের প্রতি, আমার সচিবালয়ের সচিব স্যারদের প্রতি আমার বিশ্বাস আছে, তদ্রূপ যদি আপনাদের বিশ্বাস থাকে, তাহলে আপনারা চুপ করে ঘরে বসে থাকবেন। যখন আমার প্রয়োজন, ঢাকা আসার প্রয়োজন পড়লে আমি আপনাদেরকে বলবো, বাংলার ফাটাক স্টল আলমিয়া ভাই দরকার নাই, এগুলোর দরকার নাই। আমি আপনাদের একজন ভাই, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ আপনারা জাতীয় বেতন স্কেল নিয়েই ঘরে যাবেন, কিন্তু সেটা এই যে আবারও বলি, আগামীকাল মঙ্গলবারই হয়ে যাবে না, কিন্তু মঙ্গলবারে কিন্তু হচ্ছে না, এটা মঙ্গলবারে আন্তঃমন্ত্রণালয় মিটিং হচ্ছে। এরকম মিটিং আরো 2-4 বার হবে, আরো 2-4 বার হবে। ধৈর্যের ফল সুমিষ্ট হয়। চেষ্টা করতেছি যত দ্রুত করা যায়, 15 দিনে হয়ে গেলে ভালো, চেষ্টা করতেছি, কিন্তু কাল হয়ে যাবে। আমি কিন্তু মিথ্যা বলি না, আমার মুখ থেকে একটা মিথ্যা পাবেন না। কিন্তু দুঃখজনক ব্যাপার, সত্যের বাত নাই, মিথ্যারই বাত। মিথ্যা যারা বলে তাদের। যাই হোক, কালকে আপনারা জানতে পারবেন, চেষ্টা করব। কালকেও মন্ত্রণালয়ে যাওয়ার স্যারকে বলা আছে যে মন্ত্রণালয়ে যাব, আপনারা দোয়া করবেন। 2টার পরে যাব কালকে, 2টার পরে গিয়ে চেষ্টা করব আপনাদের সঠিক খবর এবং সঠিক সিদ্ধান্ত আবারও নেওয়ার জন্য। যাই হোক, একটা লোক আপনারা ঢাকা আসেন না, আমার ডাক ছাড়া কারো কথায় আপনারা আসেন না, এটা অনুরোধ রইল, আপনাদের পায়ে ধরে অনুরোধ করতেছি। এবার নাইম অল্প কিছু কথা বলবে, তারপর লাইভ থেকে বেরিয়ে যাবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। 47,000 গ্রাম পুলিশ বাহিনী সবাইকে সালাম। তবে একটা কথা বলতে চাই যে আমাদের যে গ্রাম পুলিশ বাহিনীর যে সংগঠন আছে, যে বৈষম্য বিরোধী যে সংগঠন আছে, এর যে প্রধান নেতৃত্বে আছে আমাদের যে লাল মিয়া ভাই,
আমরা সবাই তার যে সে যে দাবিটা করলো যে কারোর ঢাকা আসার দরকার নেই, এর তো একটা যুক্তিযুক্ত কারণ আছে। কালকে যদি আনসারদের ওই ঝামেলাটা না হতো তাহলে তার সে কাউকে নিষেধ করতো না, সবাই ঢাকা আসলেও কোনো সমস্যা ছিল না। আমরা তো কোনো আন্দোলন বা কোনো কিছুর ডাক দিচ্ছি না। এখন আমাদের কাজ এখন মন্ত্রণালয়ে, আল্লাহ দিলে দেখেছেন আমরা কালকে 2 জন মন্ত্রণালয়ে গেছিলাম, আবার গতকালকেও আমরা 2 জন যাব মন্ত্রণালয়ে দুপুর পর। আল্লাহ দিলে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করার আমরা তো করতেছি। আপনারা কারুর কথায় বিভ্রান্ত, কোনো লোকের বিভ্রান্তি হওয়ার কথাই কেউ ঢাকা আসেন না। ঢাকা এসে আমাদের কপালে যে 47,000 যে 47,000 গ্রাম পুলিশের যে কষ্ট, এই দুঃখটা আর আপনারা দীর্ঘায়িত করেন না। অতি দ্রুতই আমাদের যে দাবি দেওয়া আছে ইনশাল্লাহ সব কিছুই পূরণ হবে, কিছু সময় দিতে হবে ভাই, সময় ছাড়া হবে না। এখন দেখেন লাল মিয়া ভাই যে বলছিল না যে আমাদের 4 আন্তঃমন্ত্রণালয় মিটিং হবে, সে মিটিংয়ের চিঠি কিন্তু ইস্যু হয়ে গেছে এবং কালকে মিটিং। সে যেটা বলে দেখবেন তার কথার সাথে কাজ মিলে কিনা, আপনারা দেখবেন এইটা। তাছাড়া আপনাদের তার কথার বাইরে কারোর এখন কথা বলার দরকার নেই। যে যা বলতেছে করুক, কালকে থেকে তো অনেক মেরে ফেলার হুমকি থেকে অনেক কিছুই আসছে। তা আমরা তো ওইসব পড়ুয়া করে আমরা এই যে এখন দেখেন আমরা কিন্তু এই যে 4 জন আমরা কিন্তু এখনো ঢাকার বুকে আছি, ঢাকার বুকে এখনো বসে আছি। তা যারা পারবে না তারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করবে, অনেক কিছুই করবে, করুক, তাতে কোনো সমস্যা নেই। যে যা করবে ভাই 11টায় মিটিং, ভাই মিটিংয়ে তাহলে এক কাজ করেন মিরাজ ভাই, আপনি তাহলে মিরাজ না তো কি লিখলো মোহাম্মদ আলী ভাই, আপনি তাহলে এসে ওই মন্ত্রীদের সাথে যে উপদেষ্টা আছে তাদের সাথে আপনি যদি পারেন তাহলে মিটিংয়ে বসেন, ঠিক আছে? আপনি মিটিংয়ে বসেন তাহলে আরো ভালো হবে, আপনারে নিবে, আপনি যেই আছে। আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই ঠান্ডা মাথায় থাকেন। এই মুহূর্তে ঢাকা কারোর ঢোকার দরকার নেই। আল্লাহ দিলে আমাদের যে ভাগ্য উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলতেছে। কারোর কথায়, কর্মচারী ইউনিয়ন সহ কারোর কোনো কথায় বিভ্রান্তি হওয়ার দরকার নাই। আমরা তাদের ভাই ভাবি, তারা আমাদের যে যা ভাবে ভাবুক, আমাদের কোনো নাই। আমরা তাদের ভাই বলে কথা বলি, সম্মান করি, ঠিক আছে? আর তারা যদি আমাদের শত্রু ভেবেই করে যে তাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সেটাতে আমাদের কিছু করার নাই। এটা সাধারণ গ্রাম পুলিশ যারা আছে এখন অনেকটা বুঝে ফেলছে, আরো বুঝবে, 2-4 দিন গেলে আরো বুঝবে। সবাই বুঝুক, সবার হেদায়েত দিক, এবং আমাদের ক্ষতি করার যারা চেষ্টা করতেছে এদের সবার বিচার উপর আল্লাহ করবে, আমরা না করতে পারলেও আল্লাহ করবে। আর 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দেখছে না ভাই, আনসার বাহিনীর জন্য আমাদের কোনো প্রভাব পড়লো না, ওদের জন্য আর আমাদের ভালো হয়েছে। ওদের জন্য ভালো কি খারাপ হয়েছে এটা আপনারা সময় আসলেই বুঝতে পারবেন ভাই, এখন আর বলতেছি না। আমরা তো আর আনসার বাহিনীর মতো ওরকম কাজ করব না। আমরা তো আন্দোলন করছি শান্তিপূর্ণ, আমাদের আশ্বাস দিতে সেইভাবে বাস্তবায়ন করতেছে, আমরা সেইভাবে আমরা চুপ হয়ে গেছি সবাই। তাছাড়া তো আমাদের কিছু না। আপনাদের উনিদেরও তো প্রজ্ঞাপন জারি করছিল, প্রজ্ঞাপন তো গেজেট তো উনিদের হয় নাই, ওনারা কিন্তু 10 দিন পর দেখেন ঠিকই আবার আন্দোলনে লেবে কালকে একটা কি কাহিনী করে ফেলছে। আমরা ওইসব কোনো কিছুর ভিতরে যাবো না। আমাদের যে দাবি দেওয়াগুলো আছে সবকিছুই মেনে নিবে, পর্যায়ক্রমে একটু সময় দিতে হবে, এইটাই সবার কাছে অনুরোধ, এইটাই। তাছাড়া আমাদের কোনোই নাই। কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই শেষ, যে আপনারা কারুর কোনো কথাই, ভাই যতক্ষণ লাল মিয়া ভাই আছে সে যতক্ষণ না বলে কারুর কথাই ঢাকায় এসে কোনো বিশৃঙ্খল কোনো পরিবেশের সৃষ্টি করার দরকার নেই। এতে কি হবে, আমাদের ভাগ্য উন্নয়নের বাধা হবে। আমরা চাচ্ছি না যে আমাদের যে ভাগ্য উন্নয়নের যে পথটা দিন দিন এগেছে এটা যেন আমাদের কেউ বাধা সৃষ্টি না করতে পারে, সেই দিকে ভাই আপনাদের খেয়াল রাখতে হবে। ভাই আমার চাকরি 18 সালে ভাই, না আমার চাকরি 17 সালে ভাই, 17 সালে চাকরি। আমার চাকরির বয়স বেশি না, 7 বছর চলে আর কি। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। ভাই লাল মিয়া ভাই কিছু কথা বলবে। একটা কথাই বলতে চাই যে কারুর কথায় বা কারুর ধোকায় পড়ে ঢাকা এসে আমাদের এই স্বপ্নকে আপনার ধূলিসাৎ করার কেউ চেষ্টা করবে না। যদি ধূলিসাৎ করার চেষ্টা করে তাদের কিন্তু আমরা শক্ত হাতে দমন করব। এটা মনে রাখেন যে আমাদের যে কমিটি আছে, এই কমিটির যে সমন্বয়ক সহ আমরা সাধারণ গ্রাম পুলিশরা কিন্তু শক্ত হাতে প্রতিহত করব। তাই কারোর কথাই বিভ্রান্তি কোনো কথাই করে আপনারা উল্টাপাল্টা কোনো কাজের ভিতরে যায়েন না। আপনারা ঢাকা আসার দরকার নেই, যদি ঢাকা আসা লাগে আমরা আপনাদের জানিয়ে দেব। তখন আমাদের মনে হয় না যে আর কোনো ঢাকা আসা লাগবে, এরকম কোনো সিচুয়েশন আল্লাহ দিলার হবে। সবাই ভালো থাকেন। যাই হোক, শেষ পর্যায়ে আমি কৃষ্ণকে বলছি 100 লোক নিয়ে আসবা, 200 লোক নিয়ে আসবা। তুমি বোঝাতে চাচ্ছ যে তোমার সাথে 100 লোক 200 লোক তুমি
চাইলেই টাকা আসবে, এটা আমাকে বোঝাতে হবে না ভাই, সেটা আমি বুঝছি যে তুমি পারলে 2-4-5 হাজার লোকও তুমি চাইলে টাকা ঢুকবে, সেই যোগ্যতা তোমার হয়েছে, এটা আমি বুঝেছি। 100-200 লোক আইনে আমাকে দেখতে আসার জন্য এটা তুমি প্রমাণ করতে চাও যে 100-200 লোক তোমার ডাকে টাকা যখন তখন ঢুকবে। যাই হোক, আল্লাহ তোমাকে আরো যোগ্যতা সম্পন্ন বানাক, এটা তোমার জন্য আমার দোয়া রইল। আমার সাথে যারাই পথ চলেছে প্রত্যেকেই কিন্তু পরিচিত মুখ হয়ে এই মিডিয়াতে পরিচিত মুখ হয়েছে, তো আল্লাহ তোমাকে সেই যোগ্যতা দিক। আর দ্বিতীয়ত একটা কথা হচ্ছে যে আমি ব্যতীত যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য টাকা দৌড়াবো, আপনাদের দৌড়াতে হবে না, ভাগ্য উন্নয়নের জন্য টাকা দৌড়াবো। যদি 2-4-5 জন 10 জন 20 জন 50 জন লোক প্রয়োজন মনে হয় আমার, আমি আপনাদেরকে বলবো যে এই জেলা থেকে 5 জন লোক আসেন, এই জেলা থেকে 10 জন লোক আসেন, আমরা সাংগঠনিকভাবে কোনো মিটিং এর জন্য যদি ডাকি আমরা ডাকবো। আমি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য রাজপথে দৌড়াই। আর আপনারা মন্ত্রণালয়ে দেখেন, কালকে এত সিচুয়েশন খারাপ গিয়েছে, মন্ত্রণালয়ের প্রত্যেকটা গেট বন্ধ। যদি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে সরকার ভালো না বাসতো, তাহলে কালকের দিনে কিন্তু মন্ত্রণালয়ে ঢোকার মতো পরিবেশ কালকে এখানে ছিল না। যারা জ্ঞানী তারা বুঝবেন যে গতকালকে মন্ত্রণালয়ে ঢোকার মতো কোনো পরিবেশ এখানে ছিল না। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সরকার এবং স্থানীয় সরকার ভালোবাসে বিদায়ী কালকের এই ভয়াবহ অবস্থার ভিতরেও আমাদেরকে কিন্তু মন্ত্রণালয়ে ঢোকার অনুমতি দিয়েছে। আমরা স্যারের সাথে কথা বলতে পেরেছি, এটাই তো সম্মান। এর চেয়ে বড় সম্মান আর কি চান বলেন? গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে সরকার যথেষ্ট পরিমাণের সম্মানের জায়গা মন্ত্রণালয় দিয়েছে। আশা করি আপনাদের পক্ষ থেকে আমি যখন তখন আপনাদের সকল দুঃখ দুর্দশার কথা নিয়ে মন্ত্রণালয় স্যারের কাছে যেতে পারবো, আমি এই সচিবালয় স্যারের কাছে যেতে পারবো। এর চেয়ে সমান আর কি চান? যারা বলেছেন যে আনসারদের এই ঘটনার জন্য গ্রাম পুলিশের কোনো ক্ষতি হবে কিনা, ভাই আনসারদের এই ঘটনার জন্য এটা আসলে আমরা কাম্য না, এটা কামনা করিনি, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটিয়েছে, কিন্তু আমাদের কিছু আসা যায় না। বরং আমাদের প্রমাণের একটি জায়গা দাঁড়িয়েছে যে অন্যান্য বাহিনীর মতো বা অন্যান্য আনসার বাহিনীর মতো আর অন্যান্য মানুষের মতো কিন্তু আমরা না, আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা আলাদা। এই আলাদার পরিচয় আমাদের কি বলে, মানে আরেকটা ভাষায় বলতে গেলে ভদ্রতা, নম্রতা, যেটা একটা বাহিনীর মধ্যে থাকা দরকার, সেটার পরিচয় কিন্তু এখন ফুটে উঠেছে। এখন সচিবালয় সচিব, আমাদের দায়িত্বে যে সচিব মহোদয় স্যার আছেন, আমাদের যিনি উপদেষ্টা আছেন, তিনি কিন্তু গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার দপ্তরে যারা কর্মরত আছে তারাও তো টাকায় আন্দোলন করেছে, কিন্তু তারা রাষ্ট্রের কোনো ক্ষতি করেনি। আমরা বলা মাত্র কোনো প্রজ্ঞাপন দিতে হয়নি, মিডিয়াতে এসে এই প্রচার করতে হয়নি আমাদের, আমরা শুধু মুখ দিয়ে বলাতেই তারা বিশ্বাস করে ঢাকা থেকে বাড়ি চলে গিয়েছে। আমাদের নিয়ে তারা গর্ব করে বলতে পারবে। আমি আশা করি এটা অনেক প্রাপ্য, অনেক পাওনা, এর চেয়ে বড় পাওনার হতে পারে না। এর ফলটাও আমরা পাবো যে নম্রতা ভদ্রতার পরিচয় আমরা দিয়েছি। ভাই আনসার সম্পর্কে আমার জানার দরকার নাই, তাদের বেতন ভাতা কত আমার জানার দরকার নাই, আনসার সম্পর্কে আমরা মাথা কামাবো না, আমরা যারা গ্রাম পুলিশ আছি। আর যদি আপনি বাহিরের হয়ে থাকেন, আপনাকে বলছি ভাই, যদি বাহিরের হয়ে থাকেন, আমরা যেহেতু গ্রাম পুলিশ, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের লাইভ দেখেন তার জন্য। তো আনসার নিয়ে ভাই আমাদের কাছে ব্যাখ্যা নাই চান, কারণ আনসার আমাদের মধ্যে না, তাদের নিয়ে আমরা কোনো ব্যাখ্যা করতে চাই না ভাই। তো যাই হোক, আমার লাইভ শেষ পর্যায়ে কৃষ্ণ আরেকটি কমেন্ট করেছে যে কথাটা আমি অন্যদিকে ঘুরাচ্ছি না, আমি আবারও তোমার ওই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে তুমি কেন এককভাবে, তুমি তো আমাকে ফোন দিতে পারতে, এই যে 100 জন লোক নিয়ে তুমি ঢাকা আসবা, এইটাও তো আমাকে ফোন দিতে পারতে। এখন তুমি ফোন দিতে আমাকে ভয় পাও না লজ্জা পাও, কোনটা এটা একটু বলো। তুমি কি আমাকে ফোন দিতে পারো না যে লাল মিয়া ভাই আমি 100 জন লোক নিয়ে আমি বুধবার দিন ঢাকা আসুম, মঙ্গলবার দিন ঢাকা আসুম, আসতে চাচ্ছি, আপনি কি বলেন? এটা কি তুমি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো না? তুমি ফেসবুক লাইভে এসে তোমাকে লাইভে মানুষকে দেখিয়ে তোমার বলতে হয় যে 100 জন লোক নিয়ে আমি লাল মিয়া ভাইকে দেখতে ঢাকা যাচ্ছি। এটা তুমি তো আমাকে ফোন দিতে পারো। আমি কি তোমার ফোন, তুমি ফোন দিলে আমি ফোন রিসিভ করবো না বা রিসিভ করি নাই এমন কখনো আছে? বলো দেখি। তুমি 3-3 বার ফোন দিছো, তুমি বললা আর আমি বিশ্বাস করলাম। কোথায় তুমি 3-3 বার ফোন দিছো? তোমার কোনো ফোন ভাই আমার এই সেটের ভিতরে আসেনি। মিথ্যা ভাই বলবা না, মিথ্যা আমি পছন্দ করি না। মিথ্যা শুনলে আমার
মাথায় কিন্তু আগুন জ্বলে মিথ্যা কথা শুনলে। তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, বরং তোমাকে আমি 1000 বার ফোন দিয়েছি, 100 বার না 1000 বার আমি তোমাকে ফোন দিয়েছি, তুমি আমার ফোন রিসিভ করো না। আমি তোমাকে ফোন দিচ্ছি তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, যে কি আসলে আসলে ঘটনা কি আমি তোমার কাছ থেকে জানার জন্য। তুমি ফোন রিসিভ করো না, তুমি বলতেছো তুমি আমাকে ফোন দিয়েছো। যাই হোক ভালো ভাই, তুমি সত্য আমি মিথ্যা ভাই। আমি তোমার ফোন রিসিভ করি না, আমি মিথ্যাবাদী ভাই, আমার লোকগুলো সবাই মিথ্যাবাদী ভাই। তুমি সত্য, তুমি সঠিক। তারপরও বলছি কোনো রাগ অভিমান না। তুমি আসলে তোমাকে ফুলের মালা কারো গলায় আমি দেইনি, আমি তোমার গলায় দেব। তোমাকে ফুলের মালা দিয়ে আমি বরণ করব। তুমি কবে আসবা আমাকে জানিয়ে আসবা, আমি ফুলের মালা কিনে রাখবো, তোমার ফুলের মালা দিয়ে ভাই আমি বরণ করে নেব। আমি কাউকে কিন্তু মালা দিইনি, কিন্তু আমি কথা দিলাম আমি তোমাকে ফুলের মালা শাহবাগ থেকে কিনে এনে ফুলের মালা তোমার গলায় দিয়ে আমি তোমার বরণ করবো, তুমি যদি আসো। কিন্তু কিছু শর্ত আছে, সেই শর্তগুলো অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে, সেগুলো সাংগঠনিক শর্ত, সেগুলো খেয়াল করে তারপরে তোমার এখানে আসতে হবে। তোমার যদি ফুলের মালা নিতে চাও, এটা তোমার ব্যাপার ভাই, তুমি কি করতে চাও। যাই হোক, তুমি একজন ব্যক্তিকে নিয়ে অনেক সময় কিন্তু লাইভে কথা বলা লাগছে ভাই, এইসব কথা বলবেন না প্লিজ। আপনি হচ্ছেন আমাদের সম্মানীয় ভাই, তুমি একটা অনেক বুদ্ধিমান ছেলে। একদিক দিয়ে জুতে মারো, আরেক দিক দিয়ে গরু দান করো। কৃষ্ণই আমি সম্মানিত বড় ভাই। যদি তাই মনে করতে আমি সম্মানিত বড় ভাই, তাহলে আমার সিদ্ধান্তকে তুমি ভুল প্রমাণ করতে পারতা না। আমার সিদ্ধান্তকে তুমি ভুল প্রমাণ, তোমরা যা চাচ্ছিলা আনসার বাহিনীর সাথে আজকে যা ঘটেছে, তোমরা যা চাচ্ছিলা আজকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাথেও তেমন ঘটনা ঘটতো। আমি লাল মিয়া যদি খালি কঠোর হাতে তোমাদেরকে দমন না করতাম, আমি লাল মিয়া শেষ পর্যন্ত এককভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, এককভাবে, যে আমার সিদ্ধান্তই আমি অটল। আমি যা বলবো সেইটা আপনারা শুনবেন, যদি না শুনেন আমি কাল সকালে ফেসবুক মিডিয়াতে আমার আইডি থেকে এসে বলবো যে আমি ডাক দিয়েছিলাম, আমার ডাক আমি তুলে নিচ্ছি, আমি তাদের সাথে আর নেই, আমি বাড়ি চলে যাচ্ছি, তার আন্দোলন চালাবে, এটা তাদের ব্যাপার। আজকে যে এই ঘটনাটা আনসার বাহিনীর সাথে হয়েছে, সেটা এই গ্রাম পুলিশ বাহিনীর সাথে গোটার একটা জায়গাতে চলে যাচ্ছিল। আমার সিদ্ধান্তর কারণে সেটা ঘটেনি। গ্রাম পুলিশের সদস্যদের মহান আল্লাহ রাব্বুল আলামিন মান রাখার মালিক, তিনি মান রেখেছে। যাই হোক, একটা ব্যক্তির জন্য এত, তোমার জন্যই এত এখানে কথা বলা লাগতেছে ভাই। তুমি আমার চেয়ে অনেক মেধাবী, শিক্ষিত তো বটেই, তুমি আমার চেয়ে অনেক মেধাবী, তোমার আমার চেয়ে অনেক যোগ্যতা আছে। তুমি আসলে তোমাকে ফুলের মালা আমি গলায় দিয়ে, যদি তুমি চাও আমার দায়িত্বটা তোমাকে দেবো, গোলাপ ফুলের মালা গলায় দিয়ে তোমাকে আমি দায়িত্ব দেবো। তাও তোমার পায়ে ধরি, তুমি ফেসবুকে না, তুমি বাস্তবে এসে নেতাগিরি করো ভাই। তুমি ফেসবুকে নেতাগিরি বাড়ি বসে থেকে করতেছো, সেটা না করে তুমি ঢাকা এসে তুমি নেতাগিরি করো। আমার জায়গা প্রয়োজন, আমি তোমাকে ছেড়ে দেবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।